স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব প্রথম প্রতিশ্রুতি উপন্যাস থেকে অধ্যায় 2 এবং 3। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। অধ্যায় 2। গঞ্জের মেলায় যেমন লোকে দল বেঁধে 5 পেয়ে গরু দেখতে ছোটে, তেমনি করে দেশের সমস্ত লোক আসতে লাগলো রামকালীকে দেখতে। রামকালী মনে মনে বিব্রত হলেও সকলকে যথোচিত মান্য করল এবং বয়োজ্যেষ্ঠ সকলকে একজোড়া করে ধুতি ও নগদ 2 টাকা দিয়ে প্রণাম করল। ঘরে ঘরে সবাই বলা বলি করতে লাগলো, ওহ, কি উঁচু নজরটাই হয়ে এসেছে। অনেকে নিজের নিজের চিরদিন বাড়ি বসে থাকা ছেলেগুলোর দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল। তবু কিছুদিন একটু যাতে ঠেলা হয়ে থাকতে হয়েছিল বই কি রামকালীকে। বাড়িতে শুতো, খেত। বাড়ির ছোট ছেলে বলে দৈবাত কেউ রামকালীকে ছুঁয়ে ফেললে তাকে কাপড় ছাড়ানো হতো। কিন্তু রামকালী একদিন গ্রামকর্তাদের ডেকে সালিশ মানল। এটা কেন হবে? একটি দিনের জন্যে সে বৈদ্যের অন্ন গ্রহণ করেনি, একদিনের জন্য কোনো অনাচার করেনি। শুধু শুধু পতিত হয়ে থাকতে হবে কেন তাকে? গ্রামকর্তারা মাথা চুলকে হে হে করতে লাগলেন। স্পষ্ট কিছু বলতে পারলেন না, কারণ ছোঁড়াটা নাকি রাজবদ্যি গোবিন্দগুপ্তর সমস্ত বিদ্যে আর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে এসেছে। তাছাড়া ছোঁড়ার হাতটাও দরাজ। শোনা যাচ্ছে শিগগিরই পুষ্করিণী প্রতিষ্ঠা করবে। কর্তাদের হে হে করার অবসরে রামকালী নিজের বক্তব্য ব্যক্ত করল। দেখুন, আমার গুরুর ওষুধ ডেকে কথা কয়। আমি তার কিছু কিঞ্চিত আশীর্বাদও তো পেয়েছি। সে বিদ্যে আমার জন্মভূমির, আমার পাড়াপড়শির, আমার জ্ঞাতিগোত্তরের কাজে লাগুক, এই আমি চাই। তবে যদি আপনারা তা না চান, তাহলে আবার আমাকে গ্রামের বাস উঠিতে চলে যেতে হবে। এবার গ্রামকর্তারা হাঁ হাঁ করে উঠলেন। সত্যিই তো, কথাটা তো উড়িয়ে দেবার নয়। সকলেরই একদিন না একদিন নিদেন কাল আছে। ওদের হাঁ হাঁর অবসরে রামকালী বললে, এই যে একটি পুকুর কাটাবার ইচ্ছে হয়েছে, সেই উপলক্ষে একদিন গ্রামভোজন দেব আশা করে বসে আছি। সে আশা তাহলে পূরণ হবে না। এরা এবার দ্বিধাশূন্য হয়ে সে কি করে উঠলেন। আর ইত্যবসরে ফেলু বাড়ুজ্জে একচাল চেলে বসলেন। কি এক সংস্কৃত শ্লোক আউড়ে বললেন হেসে হেসে, জানো তো, উপযুক্ত বয়সে বিবাহ সংস্কার না হলে কন্যা যেমন অরক্ষণীয়া হয়, পুরুষও তেমনি পতিত হয়। রামকালী মাথা নিচু করে বললে, বয়স প্রায় 30 পার হতে চলল, এই বয়সে কে আমাকে কন্যাদান করবে? ফেলু বাড়ুজ্জে বীর দর্পে বলে উঠলেন, আমি করব। এতে আমার ভাইয়েরা আমাকে যাতে ঠেলেন তো ঠেলুন। ফেলু বাড়ুজ্জেকে যাতে ঠেলা যাতেন যিনি মাথা। হাঁ হাঁর স্রোত বইতে লাগলো সভায়। আর ফেলুর চালাকি দেখে মনে মনে সবাই নিজেদের গালে মুখে চড়াতে লাগলো, মেয়ে আর কার ঘরে নেই। এরই কিছুদিন পরে ফেলু বাড়ুজ্জের 9 বছরের মেয়ে ভুবি বা ভুবনেশ্বরীর সঙ্গে বিয়ে হয়ে গেল রামকালীর। বহুদিন এত ঘটার বিয়ে হয়নি গ্রামে, কারণ রামকালী নাকি নিজে 500 টাকা লুকিয়ে ওর মা দিনতারিণীর হাতে গুঁজে দিয়েছিল ঘটা করতে। এ বেহায়ামিটা যথেষ্ট নিন্দনীয়, সন্দেহ নেই, কিন্তু ঘটার মাছমণ্ডাগুলো অনিন্দনীয় ছিল। অতএব রামকালী পুনশ্চ সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, অনুমতি পেল বাড়ির মধ্যে গিয়ে খাবার শোবার। যাক, তারপরও তো কাটলো কতকাল। সেই ভুবি বড় হলো, ঘরবসত হলো, 15-16 বছরের ভরা নদী হলো। তারপর তো সত্যবতী। বুড়ো বয়সের প্রথম সন্তান বলেই হয়তো বাপের কাছে কিছু প্রশ্রয় আছে সত্যবতীর। অধ্যায় 3। দিনতারিণী নিরামিষ ঘরে রান্না করছিলেন। সত্যবতী দাওয়ার নিচে ছাঁচতলায় এসে দাঁড়ালো। উঁচু পোতার ঘর,
দাওয়ার কিনারাটা সত্যবতীর নাকের কাছাকাছি। পায়ের বুড়ো আঙুলের উপর সমস্ত দেহভারটা দিয়ে ডিঙি মেরে গলা বাড়িয়ে সত্যবতী তার স্বভাবসিদ্ধ মাজা গলায় ডাক দিল, "অ ঠাকুমা, ঠাকুমা!" নিরামিষ হেঁসেলের দাওয়ায় ওঠবার অধিকার সত্যবতীর কেন? বাড়ির কারোরই নেই। কেবলমাত্র যারা নিরামিষে অধিকারী তাঁদেরই আছে। মেটে দেওয়ার এক পেশে কোণটা থেকে খাঁজ কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, আর সে সিঁড়ি থেকে পায়ে পায়ে এগিয়ে যাওয়া পথ হয়েছে এক্কেবারে ঘাট বরাবর। দিনতারিণী, দিনতারিণীর সেজজা শিবজায়া, দিনতারিণীর দুই ননদ কাশীশ্বরী আর মোক্ষদা, মাত্র এরাই এই পথে পদক্ষেপের অধিকারিণী। ঘড়া নিয়ে ঘাটে যান এবং স্নান সেরে ঘড়া ভরে ভিজে কাপড় পায়ে পায়ে এসে এক্কেবারে ওই সিঁড়িকটে দিয়ে স্বর্গে উঠে পড়েন। ওই রান্নাঘরের দেওয়ালেই তাদের কাঁচা কাপড় শুকোয়, কারণ রাত্রে তো আর এ ঘরে রান্নার পাট নেই। ঘর নিকোনোর কাজেও কিছু আর অচ্ছুতরা কেউ এসে ঢুকবে না, সে কাজ মোক্ষদার। এঁটো শকরির ব্যাপারে মোক্ষদা বোধ করি স্বয়ং ভগবানকেও সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন না, কাজেই সে কাজ নিজের হাতে রাখেন। তাছাড়া মোক্ষদাই বয়সে সবচেয়ে ছোট, অন্যান্যরা সকলেই তাঁর গুরুজন, অতএব সকলের খাওয়ার শেষে তাঁরই ডিউটি। রান্নার দায়িত্ব দিনতারিণীর, মোক্ষদার উপর সে রান্নার বিশুদ্ধতা রক্ষার দায়িত্ব। বাকি দুজন জোগাড়ে, তা অবশ্যই জোগাড়ের কাজটাও কম না। প্রয়োজনটা 4 জনের হলেও আয়োজনটা অন্তত 10 জনের মতো হয়। কিন্তু ওসব কথা থাক, আসলে ছেলেপুলের এ উঠোনে পা দেবারও হুকুম নেই, কিন্তু সত্যবতীকে কেউ এঁটে উঠতে পারে না। ও যখন তখন দাওয়ার নিচে থেকে নাক বাড়িয়ে হাঁক পাড়ে, "অ ঠাকুমা" অথবা "অ পিস ঠাকুমা।" দিনতারিণী ওর গলা পেয়েই নিজের গলাটা বাড়িয়ে দরজা দিয়ে উঁকি মেরে বলেন, "এই মল যা, এ ছুরি কি দর্শি গো, আবার এসেছিস? বেরো বেরো, ছোট ঠাকুরঝি দেখতে পেলে আর রক্ষে রাখবে না।" সত্যবতী ঠোঁট উল্টে বলে, "ছোট ঠাকুমার কথা বাদ দাও, তুমি শোনো না একটু।" সত্যবতী দিনতারিণীর উপায়ী ছেলের মেয়ে, তাছাড়া সত্যর বিয়ে হয়ে গেছে, কাজেই খুব দূর ছাইটা ওর কপালে জোটে না। তাই ওর আবদারে অজ্ঞতাই দিনতারিণী একটু ডিঙি মেরে দাওয়ায় এসে দাঁড়ালেন। ইশারায় বললেন, "কি চাই?" সত্যবতী পিঠের দিকে গোটানো হাতটা ঘুরিয়ে একখানা ছোট মাপের কচি মানপাতা মেলে ধরে চুপি চুপি বলে, "একটা জিনিস দাও না।" এই মরেছে, এখন আবার জিনিস কি রে? এখন কি কিছু রান্না হয়েছে? আর হলেও তো সেজ ঠাকুমার গোপালের ভোগের আগে দিয়েছি, টের পেলে কুরুক্ষেত্তর করবে না? আগ চাইনি, ভালো মন্দ রেঁধে নিজেরাই খেও বাবা, আমাকে এক মুঠো পান্তা ভাত দাও দেখি। পান্তা ভাত? দিনতারিণী আকাশ থেকে পড়লেন, আর সঙ্গে সঙ্গে যেন পাতাল ফুঁড়ে উঠলেন মোক্ষদা। পরনে সপসপে ভিজে থান, কাঁখে ভরন্ত কলসি, এইটা বোধ করি মোক্ষদার 3য় দফা স্নান। যে কোনো কারণেই হোক, চাল ধুতে কি শাক ধুতে ঘাটে গেলেই মোক্ষদা একবার সবস্ত্র স্নান সেরে নেন। দাওয়ার পৈঠে দিয়ে কখন যে উঠে এসেছেন ঠাকুমা নাতনি কারোর চোখে পড়েনি, চোখ পড়ল এক্কেবারে সশরিণীর উপর। দিনতারিণী অপ্রতিভের এক শেষ, সত্যব্রতী বিরক্ত, আর মোক্ষদা তিনি হাতে নাতে চোর ধরে ফেলা ডিটেকটিভের মতোই উল্লসিত। "আবার তুই এক্ষেনে?" ক্ষণক্ষণে গলায় প্রশ্ন করেন মোক্ষদা। সত্যবতী ঈষৎ আমতা আমতা করে বলে, "বারে, আমি কি তোমাদের দাওয়ায় উঠেছি?" "দাওয়ায় উঠিসনি বলি, সত্যিক রাস্তা মারিয়ে এসে সেই পায়ে ওই উঠোনে তো পা দিয়েছিস।
তুলসী গাছে জল দিতে উঠোনে নামতে হবে না আমাদের? সত্যবতী গোঁজ করে বলে, নাববার সময় তো 10 ঘড়া জল না ঢেলে নাববে না, তবে আবার অত কি? মুখে মুখে চোপা করিস নে সত্য, অভ্যেস ভালো কর। মোক্ষদা ঘড়াটাকে দুম করে রান্নাঘরের চৌকাঠের ওপিঠে বসিয়ে আঁচল নিংড়ে নিংড়ে পায়ে কাদা ধুতে ধুতে বলেন, বাপের সোহাগে সোহাগে যে এক্কেবারে ধিঙ্গিপথ পেয়ে বসে আছিস, বলি শ্বশুর ঘর করতে হবে না, পরের বাড়ি যেতে হবে না, আর কদিন ধিঙ্গি নাচ নেচে বেড়াবি, মেরে কেটে আর 2-4 বছর, তারপর গলায় রুসুড়ি দিয়ে টেনে নিয়ে যাবে না, তখন করবি কি? প্রতি কথায় এই পরের ঘরে যাওয়ার বিভীষিকা দেখিয়ে দেখিয়ে জব্দ করার চেষ্টাটা দু চক্ষের বিষ সত্যবতীর। বরং তাকে ওরা ধরে দুঘা মারুক, সহ্য হবে, কিন্তু ওই পরের ঘরের খোঁটা সয় না। অথচ ওইটিই যেন এদের প্রধান ব্রহ্মাস্ত্র। সত্যবতী তাই বিরক্তভাবে বলে, করব আবার কি? কি আর করবি? উঠতে বসতে শাউরির ঠোনা খাবি? ওই পটলা ঘোষালের ভাইপো বউটার মতন টোনা খেতে খেতে গালে কালশিটে পড়ে যাবে। সত্যবতী বয়স ছাড়া ভঙ্গিতে ঝংকার দিয়ে বলে ওঠে, ছিষ্টি সংসারের লোক তো আর পটলা কাকার ভেজের মতন দজ্জাল নয়। ও মা, শোনো কথা মেয়ের। মোক্ষদা হোত্তেলের রং নিটোল টাইট হাত দুখানা নেড়ে বললেন, তা বলবি বই কি? বোর দোষ হলো না, দোষ হলো শাউরির। অবাধ্য চোপাবাজ বউকে কি করবে শুনি? টাটে বসিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করবে? আহা, পুজো করা ছাড়া আর কথা নেই যেন। একটু ভালো চোখে চাইতে পারে না, দুটো মিষ্টি কথা বলতে পারে না। ও মা গো! মোক্ষদা খনখনে গলায় হেসে উঠে বলেন, ভেতরে ভেতরে মেয়ে পাখার ধাড়ি হয়েছেন। দেখবো তো শাউরি কি মধু ঢালা কথা কইবে, কত সোনার চক্ষে দেখবে। সে যাক, বলি পান্তা ভাতের কথা কি বলছিলি? এতক্ষণ চুপ ছিলেন, এবারে দিনতারিণী হাসেন। হেসে ফেলে বলেন, ও আমার কাছে এসেছে পান্তা ভাত চাইতে। পান্তা ভাত চাইতে এসেছে? মোক্ষদা সহসা যেন ফেটে পড়েন। আমাদের হেসেলে পান্তা চাইছে, আর তুমি সেই শুনে গা পাতলা করে হাসছ নতুন মেজ বউ। আর কত আহ্লাদ দেবে নাতনিকে? পরকাল যে ঝরঝরে হয়ে যাচ্ছে। বলি শ্বশুরবাড়ি গিয়ে যদি বিধবার হেঁসেল থেকে দুটো পান্ত চেয়ে বসে, তারা বলবে কি? এ কথা ভাববে না যে আমরা বুঝি গপ গপ করে বাসি হাঁড়ির ভাতগুলো গিলি? বলো, বলবে কি না? তাই কখনো কেউ বলে ছোট ঠাকুরঝি? দিনতারিণী কথাটা হালকা করতে একটু কাষ্ঠ হাসি হেসে বলেন, ছেলে বুদ্ধি অজ্ঞানে কি না বলে। ছেলে বুদ্ধি? ও মালো, স্বামীর ঘর করতে পাঠালে ও এখন ছেলের মা হতে পারে, বুঝলে নতুন মেজ বউ? মোক্ষদা কাঁধ থেকে গামছাখানা নিয়ে জোরে জোরে ঝাড়তে ঝাড়তে বলেন, মেয়ের বাক্কি বুলি শোনো না তো কান দিয়ে। সোহাগেই অন্ধ, এই তোকে সাবধান করে দিচ্ছি সত্য। খবরদার 5 জনের সামনে এমনি বেফাস কথা বলে বসবি না। পাড়াপড়শি উনুনমুখীরা তো মজা দেখতেই আছে। এমন কথাটা শুনলে ঠিক বলবে আমরা বাসি হাঁড়িতে খাই। হঠাৎ হি হি করে হেসে ওঠে সত্যবতী। হেসে বলে, লোকে বললেই কি তোমার গায়ে ফোসকা পড়বে? মোক্ষদা নেহাত মেয়েটাকে ছুঁতে পারবেন না, তাই নিজের গালেই একটা চড় মেরে বলেন, শুনলে নতুন মেজ বউ, তোমার নাতনির আসপদ্দার কথা? বলে কি না, লোকে বললেই বা ডাক শাস্তরের কথা। যাকে বলল ছি, তার রইল কি? আর বলে কি না, সেরেছে।
দিনতারিণী ভাবেন মোক্ষদা একবার মুখ ধরলে তো আর রক্ষে নেই। দুর্দান্ত স্বাস্থ্য মোক্ষদার, দুরন্ত খিদে তেষ্টা। সেই খিদে তেষ্টা চেপে রেখে 3 প্রহর বেলায় জল খায়, বেলা গড়িয়ে অপরাহ্ন বেলায় ভাত। সকালের দিকে শরীরের মধ্যে ওর খাঁ খাঁ ঝাঁ ঝাঁ করতে থাকে, তাই কথার চোটে থরহরি করে ছাড়ে সবাইকে। প্রসঙ্গটা তাই তাড়াতাড়ি পরিবর্তন করেন দিনতারিণী। হ্যাঁলা সত্য, সকালবেলা জলপান খাসনি? অসময়ে এখন পান্তা ভাতের খোঁজ? আহা, কি বুদ্ধির ছিরি! সত্য ঝেঁঝে ওঠে। আমিই যেন খাবো, কেঁচো আর পান্তা ভাত দিয়ে টোপ ফেলবো। কি করবি? দিনতারিণীর আগেই মোক্ষদা 2 চোখ কপালে তোলেন। কি করবি? টোপ ফেলবো, টোপ, মাছের টোপ। পেয়েছো শুনতে? নেরু আমায় কঞ্চি চেঁচে খুব ভালো একটা ছিপ করে দিয়েছে, খিড়কির পুকুরের মাছ ধরবো। সত্য? মোক্ষদা যেন ছিট পিটিয়ে ওঠেন। ছিপ ফেলে মাছ ধরবি তুই? খুব নয়, বাপ সোহাগী আছিস, তাই বলে কি সাপের 5 পা দেখেছিস? মেয়ে মানুষ ছিপ ফেলে মাছ ধরবে? সত্য ঝাঁকড়া চুলে ভরা মাথাটা ঝাঁকিয়ে বলে, আহা, ছোট ঠাকুরমার কি বাক্যির ছিরি! মেয়ে মানুষ মাছ ধরে না? রাঙা খুড়িমারা ধরে না? ও বাড়ির পিসিরা ধরে না? মরণ মুখ পোড়া মেয়ে, ওরা ছিপ ফেলে মাছ ধরে? ওরা তো গামছা ছাকা দিয়ে চুনোপুটি তোলে। তাতে কি? সত্য হাতের মান পাতাখানা দাওয়ার গায়ে আছড়াতে আছড়াতে বলে, গামছা দিয়ে ধরলে দোষ হয় না, ছিপ দিয়ে ধরলেই দোষ। চুনোপুটি ধরলে দোষ হয় না, বড় মাছ ধরলেই দোষ। তোমাদের এসব দোষের শাস্ত্র কে লিখেছে গা? সত্য, দিনতারিণী কড়ার স্বরে বলেন। 1 ফোঁটা মেয়ে, অত বাক্যি কেন লা? ঠিক বলেছে ছোট ঠাকুরঝি, পরের ঘরে গিয়ে হাড়ির হাল হবে এরপর। বাবা বাবা, 2টো পান্ত চাইতে এসে কি খোয়ার! যাচ্ছি আমি আঁশ হেসেলের ওদের কাছে। যাব কি? সেখানে তো আবার বড় জেঠি। গুলি ভাটার মতন চাউনি, খেদিদের বাড়ি থেকে নিলেই হতো তার চেয়ে। কি বললে? খেদিদের বাড়ি থেকে ভাত? কায়েদ বাড়ির ভাত নিয়ে ঘাঁটবি তুই? ঘেটেছি নাকি? বাবা বাবা, ফি হাত তোমাদের খালি দোষ আর দোষ। আচ্ছা, যাচ্ছি আমি ও হেসেলেই, কিন্তু যখন ইয়া বড় মাছ ধরবো তখন দেখো। বলে সত্য আছড়ানোর চোটে চিড়ে চিড়ে যাওয়া মান পাতাটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দাওয়ার কোণ বরাবর ধরে ও মহলে। সেখানে বিরাট এক কর্মযজ্ঞের কাণ্ড চলছে অহরহ। দিনে 2 বেলায় 200-250 পাত পড়ে। সেখানেও এমনি উঁচু পোতার রান্নাঘর, তবে দাওয়ায় উঠতে তেমন বাধা নেই। বেপরোয়া উঠে গেল সত্য, আর এদিক ওদিক তাকিয়ে দাওয়ার কোণ থেকে একখানা খালি নারকেলের মালা কুড়িয়ে নিয়ে রন্ধনশালার দরজার সামনে এসে দাঁড়িয়ে সাহসে ভর করে ডাকল, বড় জেঠি। প্রথম প্রতিশ্রুতির এর পরবর্তী পর্বগুলো শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন, আর আমাদের চ্যানেল গল্পকথার শ্রুতিপাঠ্যকে ফলো করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।